স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। দিয়া কেন যেন মনে হচ্ছে সবকিছুর মাঝেও কোনো খাবার মিসিং। মনে পড়তেই হঠাৎ ছুট লাগালো ফ্রিজের দিকে। টেবিলে রীতিমতো সবাই বসে গিয়েছে। ঘড়ির দিকে চেয়ে দেখলো ঘড়িতে 8টা বাজতে আরও 15 মিনিট বাকি। দ্রুততার সাথে ফ্রিজ থেকে গাজরের বক্স আর একটা মিল্ক ভিটের প্যাকেট নামালো। শাশুড়ি প্রশ্ন করলো, ওটা কেন বের করেছো বৌমা? আম্মু এমনি। একটা মুচকি হাসি দিয়ে ছুটে গেল রান্নাঘরে। শেফালি মুখ ভেঙচিয়ে বলল, ঢং, এত আদিক্ষেতাই মেয়ে কই পায়? শিফা না পারতে বাবা মায়ের সামনেই শেফালিকে বলে উঠল, আপা তুমি কি স্বাভাবিক আচরণ করতে পারো না? সব সময় ভাবির পেছনে লাগো কেন? যা দেখোস তা ভুল বুঝছিস। ওর রূপ দেখিয়েই তো সর্বনাশ করেছে আমার। শেষমেশ লোকটা অপমানে আমাকে ছেড়েই চলে গেল। তোমার জামাই আগে থেকেই। একদম চুপ, বেয়াদব। আদব কায়দা নেই তোমাদের? সব সময় খাবার টেবিলে এসব করো কেন? সুলতানা কাবিরের ধমকে পুনরায় টেবিলে নীরবতা। হাঁড়িতে দুধ গরম বসিয়ে প্রেসার কুকারে চিনির গুঁড়া, চাল, গাজর, বাদাম, কিশমিশ, চিনি, ঘি, কনডেন্সড মিল্ক সহ যা যা উপকরণ লাগে সব দিয়ে এত দ্রুত করে ফেললো একটা পায়েস। এই পায়েস শাশুড়ি শিখিয়েছে। এখন টেবিলে সবার পছন্দের খাবার করেছে। মানুষটা বাদ থাকবে কেন? সেই মানুষের পছন্দের এই গাজরের পায়েস রেডি করে সুন্দরভাবে গার্নিশিং করে দিল। আফিয়া খালা টেবিলে পায়েস রাখতেই শাহাদ টেবিলে এসে বসলো। শ্বশুর, শাশুড়ি ও দুই ননদের দৃষ্টি পায়েসের বাটিতে। শাশুড়ি ঘড়ির দিকে তাকিয়ে দেখে এই মেয়ে এত তাড়াতাড়ি এই পায়েস কিভাবে করেছে। শ্বশুর বকা দিতে চেয়েছিল দিয়াকে, এমন ছুটে ফ্রিজে যাওয়ার জন্য। গাজর দুধ নামিয়েছিল দেখছে, ভেবেছে হয়তো শেহজার জন্য। এত জোরে ছোটাছুটি করলে তো দুর্ঘটনা ঘটাবে, কিন্তু ব্যাপার তো অন্যটা। শ্বশুর শাশুড়ি একে অন্যের দিকে তাকিয়ে এমন একটা ভান করলো যেন কিছু হয়নি। দোয়া করছে মনে মনে যেন এখন ছেলে খায়। মেয়েটা অনেক কষ্ট করে বানিয়েছে। সকলে খাবার শুরু করেছে। একটু একটু করে সব খাবার খেলো শাহাদ। সবাই টেবিলে বসে খায়, কিন্তু দিয়ার জায়গা হয় না টেবিলে। দিয়া টেবিলে বসলে স্বাদ উঠে যায়। সেই থেকে দিয়া আফিয়া খালার সাথে খায়, নতুবা একা নিজের রুমে। শ্বশুর শাশুড়ি প্রথম দিকে ওর জন্য বসে থাকতো, কিন্তু এতে ওনাদের ওষুধ নিতে দেরি হয়ে যায়, তাই এখন আর পারে না। দিয়া নিজেও এতে অভ্যস্ত হয়ে গিয়েছে। আড়াল থেকে দেখছে সবার খাওয়া। ওদের রান্নাঘরের একপাশ খোলা, কাচের গ্লাসের দরজা একপাশ থেকে খুলে চাইলেই দেখা ভেতরের বাইরেটা। শাহাদ খাবার খেয়ে উঠে যাবে এমন সময় রায়হান সাহেব বলে উঠলেন, পায়েসটা খাও। শাহাদ বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি। বেসিনে হাত ধুয়ে রুমে চলে গেল। 5 মিনিটের মধ্যে বেরিয়ে গেল। এখনো পাভেল দাঁড়িয়েছিল। শাহাদ বের হওয়াতে সাথে সাথেই শেফালি বলে উঠল, আহারে, কত কষ্ট করে বানাইছিল। ভাইজান তো মুখেও তুললো না। থাক, এগুলো আমাদের পাশের বিল্ডিংয়ের মোতাহের আঙ্কেলের কুকুর ডোডো আছে না, তারে দিয়া দিতে কও। আফিয়া খালা রান্নাঘরের জানলার সামনে দাঁড়িয়ে নীরবে নিভৃতে চোখের পানি বিসর্জন দিল। বুকের ভেতরটা কেমন হু হু করে উঠল। ভুলেই গিয়েছিল সে তো একজন কঠিন পাথর মানবীর কথিত স্ত্রী। শরীরটা এখন ম্যাজ ম্যাজ করছে। রান্নাঘর থেকে বেরিয়ে সকলের সামনে দিয়ে নিজের রুমে চলে গেল। ডাইনিং টেবিলে বসা সবার দৃষ্টি করুণার। দিয়া চায় না এদের কারো করুণা। রুমে ঢুকে মেয়ের সাথে শুয়ে পড়লো, মেয়েকে খাইয়ে দিতে দিতে। মেয়েটা সেই তখন থেকে কেঁদেই যাচ্ছে। অসুস্থ শরীরে মেয়েকে সামলানো কষ্টকর। সবাই এড়িয়ে চলেও গর্ভধারী নিতে পারে না। চোখ মেলতেও কষ্ট হচ্ছে। দিয়া উঠে মেয়েকে কোলে নিয়ে কিছুক্ষণ হাঁটলো, ফিডিং করিয়ে বাইরে বেরিয়ে আসলো। ঘড়িতে বিকাল 5টা। অবাক হলো, এতক্ষণ ঘুমালো অথচ কেউ এখন ডাকলোই না। রান্নাঘরের দিকে গিয়ে দেখে কেউ নেই, পুরো বাড়ি ফাঁকা। আফিয়া খালাকে ডাকতেই বারান্দা থেকে ছুটে এলো। খালা বাকিরা কোথায়? বড় আম্মা আর খালু গেছে হাসপাতালে।
খালুর কোন বন্ধু হাসপাতালে ভর্তি করাইছে, আর ছোট আপা কোচিংয়ে, বড় আপা বান্ধবীর বাসায়। আচ্ছা, আমাকে একটু খিচুড়ি দাও সেজার জন্য। আপনি কিছু খাইবেন না ছোট আম্মা? ইচ্ছে করছে না, সেজার জন্য নিয়ে আসো, ওখান থেকে খাবো। আফিয়া খালা সব এনে দিতেই শেহজাকে খাইয়ে দিচ্ছে। মেয়েটা খেতে চাইছে না, কেমন অনীহা করছে। এরপর নিজেও খেয়ে নিল অল্প করে। মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে শাহাদের রুমের সামনে এসে দাঁড়ায়। বুকটা ধক করে উঠল। 1 মাসের জন্য এই রুমটা দিয়ার ছিল। ভেতরে ঢুকবে কি ঢুকবে না ওই ভাবনায় শেহজা কেমন যেন করলো ভেতরে যেতে। দরজার নব ঘোরাতেই খুলে গেল। পুরো কামরা জুড়ে মানুষটার গন্ধ। কি সুন্দর টিপ টপ গুছানো রুম। কাঁপা কাঁপা পায়ে খাটের কাছে এগিয়ে গেল। এক কোণায় বসে বিছানার দিকে তাকিয়ে রইল। এটা সেই বিছানার চাদর যে 2 বছর আগে বিয়ের রাতে বিছানো ছিল। স্মৃতি ঘিরে ধরল দিয়াকে। উঠে দাঁড়ালো। আলমারির কাছে গিয়ে আয়নায় দেখলো চেহারাটা মলিন হয়েছে। মেয়েটা হওয়ার পর পড়াশোনাটাও ঠিকঠাক হয়ে ওঠে না। এইচএসসি পরীক্ষার ফলাফল অনেক ভালো। শ্বশুর বলেছিল এখানে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেবে, কিন্তু 2 বছর পিছিয়ে যাবে, তাই আর ভর্তি হয়নি। বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস করতে পারবে না। দুশ্চিন্তা, মেয়ে, সংসার সব মিলিয়ে পুরোপুরি এলোমেলো হয়ে গিয়েছে দিয়ার জীবন। দিয়ার বয়সী মেয়েরা এখনও অনেকে মায়ের হাতে ভাত খায়, বাবার সাথে ঘুরতে যায়, অথচ সে এখন এক সন্তানের জননী, কারো স্ত্রী, কারো ছেলের বউ। সব সামলে সে এখন পুরোপুরি ঘর কন্যার দায়িত্ব পালন করছে। শেহজা নামতে চাওয়াতে নামিয়ে দেয়। মেয়েটা হামাগুড়ি দিয়ে শেহজার বাবার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। দিয়া রুমের প্রতিটা কর্নার চোখ বুলিয়ে দেখছে। এমন সময় কিছু একটা ভাঙার শব্দ পেয়ে লাফিয়ে উঠে দিয়া সামনে তাকিয়ে দেখে শেহজার বাবার শ্যানেলের পারফিউম ভেঙে ফেলেছে, আটকে উঠেছে। কলিজার পানি শুকিয়ে গিয়েছে। মেয়েকে কোলে নিয়ে থরথর করে কাঁপছে। ভাগ্যকে দুষছে, কেন ঢুকলো এই রুমে। পেছন দিক থেকে কেউ একজন বলে উঠল, বাহ, মা মেয়ে মিলে আমার ভাইয়ের জিনিস নষ্ট করা হচ্ছে, আসুক আজকে। দিয়া ভয় পেয়ে বলে উঠল, আপু, আমি ভেঙেছি, হাত থেকে পড়ে গিয়েছে। আফিয়া খালা এসে কাজ পরিষ্কার করছে। শেফালি এখন সব বলে দেবে। মেয়েকে কষে একটা চড় দিল। আফিয়া ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠল। ছোট আম্মা, এটা কি করলেন? আফিয়া দ্রুত হাত পরিষ্কার করে হাত মুছে এসে কোলে তুলে নিল শেহজাকে। মেয়েটা রুম কাঁপিয়ে কেঁদে যাচ্ছে। দিয়া ধমকে বলল, চুপ, একদম চুপ। আরেকবার কাঁধে তুলে আছাড় দিব। তোর জন্য আজ আমার কি হবে আল্লাহ জানে। রুমে গিয়ে নিজেও কাঁদছে। মেয়েটার গালে সেই দাগ বসে গিয়েছে। ফর্সা গালে আঙুলের দাগগুলো দৃশ্যমান। অফিসের ফাইলগুলো চেক করে দেখছে আর পাভেলের দিকে কড়া নজরে তাকাচ্ছে। পাভেল শুকনো ঢোক গিলছে। 4টা ফাইল দেখেই শেষের ফাইলটা ছুঁড়ে মারল। কেবিনে উপস্থিত ছিল দলের আরও উচ্চপদস্থ কর্মীরা। এই বিলটা পাস হয়েছে আরো 6 মাস আগে, এখনো কাজ ধরা হয়নি কেন? এভাবে কাজে গাফলতি হলে আমি অ্যালাউ করবো না, একদম কেড়ে ফেলবো। কথাটা পাভেলের দিকে তাকিয়ে বললেও সিজারের গায়ে লেগেছে, কারণ কাজটা সিজারকে দিয়েছিল। সে তো বিলের টাকা থেকে 10 লাখ নিজেই সরিয়ে ফেলেছিল মালয়েশিয়া ট্যুরে যখন গিয়েছিল তখন। এই কাজটা কার ছিল? পাভেল নেতার হুঙ্কার শুনে ভয়ে আঁতকে উঠেছে। সিজারের দিকে তাকাচ্ছে, একবার নেতার দিকে। সিজার নিজে থেকে মুখ খুলল, বস, কাজটা আমাকে দিয়েছিলেন, আমি একটু ব্যস্ত ছিলাম তো ধরতে পারি নাই, 2-1 দিনের মধ্যেই ধরবো। একটা ফাইল ড্রয়ার থেকে বের করে সাইন করলো। কাকে যেন ফোন দিয়ে বলল দেখা করতে। এরপর সিজারের দিকে তাকিয়ে বলল, সুপার মার্কেটের কি অবস্থা দেখে আসো। আগুন লাগার পর দোকানদারদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো, সরকারের পক্ষ থেকে কিভাবে সাহায্য করা যায় খতিয়ে দেখো। সাথে রবিন নিয়াজকে নিয়ে যাও, আর 2 ঘন্টার মধ্যে বিলটা দিয়ে যাও। তোমার যেহেতু সময় হচ্ছে না, আমি কাজটা আরেকজনকে হ্যান্ড ওভার করছি। এখন তোমরা যেতে পারো।
সকলে চমকে গেল। এভাবে পাশ হওয়া বিল কখনো পরিবর্তন হয় না, এই প্রথম হলো। সিজার চোখ দিয়ে পাভেলকে ধ্বংস করে দেওয়ার অভিব্যক্তি দেখালো। পাভেল সিজারের দৃষ্টি উপেক্ষা করে বেরিয়ে গেল। পাভেলের পিছন পিছন বাকিরাও বেরিয়ে গেল। শিফা কোচিং থেকে ফেরার সময় রাস্তায় একটা বিড়াল ছানা দেখতে পেল, কাদায় গড়াগড়ি খাচ্ছে। বিড়ালটা তুলে রাস্তার পাশে পানির ট্যাপের কাছে নিয়ে গেল, সম্ভবত মসজিদের ট্যাপ হবে। কয়েকজনকে দেখলো হাত মুখ ধুচ্ছে। তাড়াতাড়ি বিড়ালটাকে গোসল করিয়ে আবার আগের জায়গায় নিয়ে আসলো। দেখে মনে হলো পার্সিয়ান বিড়াল। একটা পিচ্ছি মেয়ে দৌড়ে এসেছে, শিফার দিকে তাকিয়ে বলল, আপু, এটা আমার টুকটুকি। শিফা এতক্ষণে বুঝতে পারলো বিড়ালটা এই মেয়ের। বিড়ালটা মেয়েটাকে দেখে মেয়াও মেয়াও করে ঝাঁপটে ধরলো। ক্লাস 6 কি 7 হবে মেয়েটা, তবু শিফা কৌতূহল দমাতে জিজ্ঞেস করলো, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 7-এ। ও, এখানে কি করে এলে? আপু গেট খোলাপে বের হয়ে গিয়েছে। আচ্ছা, সাবধানে রাখবে। ওকে আমি গোসল করিয়ে দিয়েছি। এই কাদায় গড়াগড়ি করছিল, আমারও একটা মিনি ছিল, তাই আমি বুঝি ওদের আদর। ঠিক আছে আপু, অনেক ধন্যবাদ। তোমার নাম কি? অশ্মি, আপনার? শিফা। ঠিক আছে, ভালো থাকবে অশ্মি। বাই আপু। কি সুন্দর একটা বিড়াল। 3 বছর আগে শিফার একটা বিড়াল ছিল, একদিন হারিয়ে গিয়েছিল। সেই দুঃখে শিফা আর বিড়াল পোষেনি। এখন গন্তব্য বাসা। একটা রিক্সা ডেকে বাসার জন্য রওনা দিল। রাস্তায় দাঁড়িয়ে দূর থেকে একজন লক্ষ্য করছিল শিফার কাজ। একটা কাজে এই পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় শিফাকে দেখে থমকে গেল। দূরত্ব বজায় রাখাই ভালো। ড্রয়িং রুমের পরিবেশ থমথমে। শাহাদের বাবা মা 2 বোন সবাই আছে। শাহাদ বাসায় ঢোকার পরই শেফালি বলতে শুরু করলো, ভাইজান, আপনার রুমে আমরা যাই না, অথচ ওই মেয়ে ঢুকেছে। রুমটাকে এলোমেলো করে এসেছে, এর মধ্যে আপনার দামি একটা পারফিউম ভেঙে ফেলেছে। সুলতানা কবির মেয়েকে বকা দিচ্ছে, কিন্তু কে কার কথা শোনে। অনর্গল বলেই যাচ্ছে, পুনরায় বলছে, মেয়ে সামলাতে না পারলে ওর মেয়ে রাখার কি দরকার? কোনোভাবেই এই বাড়ির যোগ্য না। ভাগ্যিস আমি আগে এসেছিলাম। ভাইজানের রুমে কত কি থাকে, কত গুরুত্বপূর্ণ ফাইল, টাকা পয়সা থাকে, আল্লাহ জানে কি সরিয়েছে। এক চট দেব বেয়াদব। বড়দের সম্মান করতে শেখো। সম্পর্কে তোর বড় ভাবি কাকে কি বলছিস তুই? ও তোর স্বামীর টাকা কেন চুরি করবে? ওর এমনিতেই স্বামীর টাকার সব অধিকার আছে। কিসের অধিকার? ওর কোনো অধিকার নেই। ওকে দয়া করে সেহেজার জন্য থাকতে দিয়েছে ভাইজান, নতুবা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। শেফালি উঠে সোজা দিয়ার রুমের দরজা ধাক্কাতে শুরু করলো। দিয়া শাহেজাকে কোলে নিয়ে দরজা খুলছে। বাইরে থেকে সব কথা এতক্ষণ কানে আসছিল। মাঝে মাঝে মন চায় সব ছেড়ে মরে যেতে, কিন্তু মেয়েটার জন্য পারছে না। হয়তো কোনো একদিন তাই করবে। মেয়েকে নিয়ে বের হতেই শেফালি ওর শক্ত হাতের মুঠোয় দিয়ার ছোট্ট নরম হাত খামছে ধরে সকলের সামনে নিয়ে আসলো। সারা শরীর কাঁপিয়ে জ্বর এসেছে দিয়ার, সেই সাথে শেহজার গায়েও 103 ডিগ্রি জ্বর। ওদের খবর কেউ রাখে না। মেয়েটা মায়ের কাঁধে মাথা রেখে চুপসে আছে। অন্য সময় হলে শব্দ করত। এভাবে টানতে টানতে দিয়াকে আনতে দেখে রায়হান সাহেব ধমক দিলেন, শেফালি, দিন দিন তোমার বেয়াদবি বাড়ছে। কিভাবে বড় ভাবির হাত ধরছ? স্যার বলছি। শাহাদ আর চোখে একবার সেই হাতের দিকে তাকালো। শেফালি ধরার জায়গাটা নীলচে বর্ণ ধারণ করেছে রক্ত জমাট বেঁধে। দিয়ার চোখ মুখ কেমন ফ্যাকাশে আর ফোলা ফোলা, হয়তো কেঁদেছে। এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার। আর মেয়েটাও চুপ করে আছে, নীরস নির্বিঘ্ন চিত্তে মেয়ে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। শেফালি সকলের সামনে চিৎকার দিয়ে বলল, বলো, কি নিয়েছো ভাইজানের রুম থেকে? কেন গিয়েছো সেখানে? দিয়া বোকা বনে গেল। চোখের পলক ঝাপটে বোঝার চেষ্টা করলো কথার অর্থ। কি নেবে সে তো এমনি গিয়েছে। এমনভাবে বলছে যেন দিহা চোর। চোখ দুটো জ্বলছে, ভরে আসছে। মেয়েটা নড়ে উঠল, শক্ত করে মেয়েকে বুকের সাথে মিশিয়ে নিল।
এখন মেয়েকে যেভাবে মেরেছে, মেয়েটা এক মুহূর্তের জন্য ওর মায়ের বুক ছাড়া হয়নি। ভীষণ ভয় পেয়েছে বাচ্চাটা। দিয়া কাপা গলায় বলে উঠল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আমি কিছু নিই নাই। তাহলে গিয়েছিলে কেন? এমনি। নতুন কাহিনী করো, সত্যি কথা বলো, কি চুরি করতে গিয়েছো? দিয়ার দু চোখ আর বাদ মানল না, কেটে দিল। সুলতানা কবির মেয়েকে ধমকে যাচ্ছে। শাহাদ মায়ের দিকে তাকিয়ে মাকে দেখছে, দৃষ্টি স্থির। সুলতানার মনে হলো ছেলের এই দৃষ্টি তাকে ভৎসনা দিচ্ছে যে মা হিসেবে সে এই মেয়েকে মানুষ করতে ব্যর্থ। রায়হান সাহেব ছেলের আচরণে অবাক। মেয়েটা অন্যায়ভাবে বউকে ঝাড়ছে, অথচ ছেলেটা স্থির। দিয়া কাঁদতে কাঁদতে বলল, আপু বিশ্বাস করেন আমি কিছু কেন নিব? কিচ্ছু নিই নাই আমি। সে জায়গায় নিয়ে 5 মিনিট ছিলাম। ওর বাবার রুমে গিয়ে খুঁজছে ওর বাবাকে, এরপর তো আপনিই আসছেন। আর ভাইজানের দামি পারফিউম ভাঙলে যে? আমি খেয়াল করিনি। আমি একটা কিনে দেব? শেফালি অট্ট হাসিতে ফেটে পড়ল। তার ছেলের স্বরে বলল, তুমি তো নাকি অনেক দামি জিনিস সবাই বলে, তোমাকে বেচলে ওটার দাম পাওয়া যাবে? দিয়া অবাক হয়ে দেখল, পা কেমন যেন টলছে। পুরো বাণী শুদ্ধ মানুষের সামনে এভাবে অপমান করছে। মানুষটা দেখে যাচ্ছে অথচ কোনো প্রতিবাদ করছে না। দিয়া শ্বশুরের দিকে তাকিয়ে বলল, বাবা আমি কিছু করিনি বাবা। আমার কাছে কোনো প্রমাণও নেই। আপনার চাইলে তল্লাশি নেন আমার। শেজার শরীরটা ভালো না, আমি আর দাঁড়াতে পারছি না মেয়েটাকে নিয়ে। আমি ওকে খাইয়ে ঘুম পাড়াবো আপনি অনুমতি দিলে। কি হয়েছে শেহজার? রায়হান সাহেব। সুলতানা কবির উঠে দাঁড়ায়। আর চুপ থাকতে পারল না আফিয়া খালা। সামনে এসে বলে, খালুজি, ছোট মুখে একটা বড় কথা হবে। একটা কথা বলতাম, শাহাদ বাবার সুগন্ধিটা ছোট আমা ভাঙে নাই, আমাকে শেহজা ভাঙে ফেলছে। ও ভাঙে ভয়ে কাইন্দা দিছিল, আল্লাহ বাঁচাইছে, ওর কোথাও লাগে নাই। আমি কাজ পরিষ্কার করে ফেলছি। তখনই শেফালি আপা রুমে আইসা ছোট আম্মারে যা তা বইলা গেছে। এরপর ছোট আম্মা রাগে কষ্টে শেহজারে খুব জোরে একটা থাপড় মারছে। দেখেন এখন ওর গাল লাল হয়ে আছে। কি? রায়হান সাহেব বুকে হাত দিয়ে সোফার হাতল আঁকড়ে ধরলেন। এতটুকু নাতিটাকে কি করে মায়ের রাগের উত্তাপ সহ্য করে নিল? সুলতানা কবির থতমত খেয়ে গেলেন। দিয়ার মুখের দিকে তাকিয়ে দেখে মেয়েটা কাঁদছে। শাহাদ হতবাক হয়ে দিয়ার দিকে তাকিয়ে আছে। আচমকা উঠে ছোবল মেরে দিয়ার থেকে শেহজাকে কেড়ে নিল। মেয়ের মুখ দেখে আঁতকে উঠল, গায়ে প্রচন্ড উত্তাপ। বুকের সাথে জড়িয়ে ধরল মেয়েকে। সোজা মেয়েকে নিয়ে রুমে ঢুকে হঠাৎ কাঁচ ভাঙার শব্দ। সকলে ছুটে গিয়ে দেখলো শাহাদের পাগলামি। একটা একটা করে সব কটা পারফিউম আছাড় মেরে ভাঙছে, সেই সাথে চিৎকার দিচ্ছে, রাখবো না একটাও, সব ভেঙে ফেলবো। কত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত তোলে। পারফিউম ভেঙেছে, বেশ করেছে। ওর বাবার পারফিউম ভেঙেছে। পরবর্তীতে কেউ আমার মেয়ে বা মেয়ের মায়ের নামে নালিশ করতে আসলে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিব। কথাটা যে শেফালির প্রতি রাগের বহিঃপ্রকাশ এতক্ষণে বাড়ির সবার পরিষ্কার। শেফালিকে সকলের সামনে কিছু না বললেও রুমের তাণ্ডবে প্রতিটি মানুষ ভীত সন্ত্রস্ত। স্পষ্ট ইঙ্গিত, বউ বা মেয়ের নামে নালিশ আসলেই সে কঠোরভাবে দমন করবে। এতক্ষণ সহ্য করেছিল ঘটনার আবহ বুঝতে। সুলতানা কবিরের চোখে সেই আতঙ্ক। এই ছেলে সহজে কিছু বলে না, অনেক কিছু জেনেও সে চুপ। শেফালিকে সহ্য করছে বোন হিসেবে, মাকে দেওয়া কথা রাখতে। মাতৃভক্তি আছে বলেই হয়তো এই বাড়িতে শেফালির জায়গা হয়েছে। শাহাদের একটি কথা দিয়া শুনতে পায়নি। মেয়েকে আবার আগলে ধরে মেয়ের সারা মুখে চুমুতে ভরে দেয়। মেয়ের সাথে কথা বলছে। কোথায় কষ্ট হচ্ছে বাবাকে বলো আম্মা। বেশি ব্যথা দিয়েছে মা? আর দিবে না, কেউ কষ্ট দিবে না আমার মাকে আর। আজ থেকে শেহজা বাবার রুমে থাকবে। বাবার রুম আমার আম্মার পছন্দ হয়েছে। আফিয়া খালা, পানি নিয়ে আসো। ওর খাবার আনো, আমার মেয়ের জন্য আমি আছি, কাউকে লাগবে না। সুলতানা কবির ব্যতিগ্রস্ত হয়ে পড়ে, শরীর স্পঞ্জ করে দেয় নাতনির। আফিয়া খালা ততক্ষণে কাজ পরিষ্কার করে নিয়েছে। মেয়েটা কিছু খেতে চাইছে না। একটু খিচুড়ি খাইয়ে দিল, একটু সিরাপ খাইয়ে দিয়ে মেয়েকে বুকে নিয়ে ঘুম পাড়িয়ে দিল শাহাদ।
শিফাকে দিয়ে শাহেজার সব জিনিস রুমে আনালো। নিজের রুমে খেয়ে মেয়েকে বুকে জড়িয়ে ঘুমালো। দিয়া নিজের রুমে চলে গেল। এখন দিয়ার বাবা থাকলেও হয়তো দিয়াকে এভাবে যত্ন করত। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে। রাতগুলো কাটে গভীর নিঃসঙ্গতায়। কখন ফুরাবে এই বিষাদের দিনগুলি? কখনো সরাসরি নিষেধ করা হয়নি এই মেয়েকে এভাবে রাতে বারান্দায় গান না করার জন্য? শুধু কি শাহাদের কানেই বাজে, নাকি বাকিটা শুনেও চুপচাপ থাকে? বারান্দা থেকে সোজা রুমে ঢুকে দরজা আটকে দিয়ে মেয়ের পাশে এসে শুয়ে পড়ে। গানের প্রতিটি শব্দ কানে বাজে। শাহাদ উঠে গেল বিছানা ছেড়ে। মেয়ের গায়ের আশেপাশের বালিশ সরিয়ে মেয়েকে কোলে নিয়ে দোলনায় শুয়ে উঠে দাঁড়ায়। সোজা পা ফেলে সুইমিংয়ের উদ্দেশ্যে। নিচে পুলের সামনে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় গান ভেসে আসা বারান্দার পানে। বরাবরের মতো হাতে একটা বই, পরনে নীল রঙা সুতি শাড়ি। দেওয়ালে হেলান দিয়ে আকাশপানে চেয়ে গাইছে আরাধ্য গান। এত আয়োজন নিয়ে বসতে হয় কেন গান গাইতে? এই মেয়ের প্রতিটি কাজে আভিজাত্যের ছোঁয়া, অথচ নিষিদ্ধ হালাল এই মেয়ে। হারাম নিষিদ্ধ হলেও নিষিদ্ধ হালাল বড্ড অপরিচিত শব্দ। চোখ ধাঁধানো রূপে মাঝে মাঝে হেরে যায় শাহাদের ভেতরের পৌরসত্ব। শত হোক পুরুষ মানুষ, আকর্ষণ থাকবেই। কাবু করাটাই তো সিংহের পরিচয়। দু চোখ বুজে লাফ দেয় পুলের পানিতে। ধপাস করে ওঠে পানি। আচমকা এমন শব্দে থেমে যায় গান। দোতলা থেকে পানির উৎসের দিকে তাকাতেই দেখতে পায় মানুষটা সুইমিং পুলে অস্বাভাবিকভাবে সাঁতরাচ্ছে। এ যেন আত্মসংযত করার অগ্নি পরীক্ষা। বসা থেকে দাঁড়িয়ে পড়ে রমণী। ঢোক গিলে আটকে উঠে ছুটে যায় নিজের কামরায়। বুক কাঁপছে। তবে কি এবার গানেও নিষেধাজ্ঞা জারি করবে? এত রাতে নীরবে নিভৃতে গাওয়া গানও কর্ণগোচর হলো না। এবার গানের স্বাধীনতার পায়েও বুঝি বাঁধল বেরি। কাক টাকা ভোরে ঘুম ভেঙে গিয়েছে শেহজার। উঠেই কাঁদছে। ঘড়ির দিকে তাকাতে দেখে 5:40। ফজরের নামাজ মিস হয়ে গেল। শাহাদ উঠে মেয়েকে কোলে নিল। ঘুম ঘুম চোখে বুঝতে পারছে না মেয়ে কাঁদছে কেন। আচমকা দরজায় নক করার আওয়াজ পেয়ে দরজা খুলে দিতেই দেখে সুলতানা কবির। শাহাদের মাকে দেখে কিছুটা স্বস্তি পেয়েছে। মাকে বলল, আম্মু, শেহজা কাঁদছে কেন? সুলতানা কবির খাটে বসে নাতনির ডায়পার চেঞ্জ করতে করতে বলল, বাবা হওয়া সহজ, মা হওয়া সহজ নয়। বাবা সন্তানের সরাসরি দায়িত্ব পালন করে কিছু সময়ের জন্য, অথচ মায়েরা করে সারাদিন। হেওজাত মায়ের বয়সটাও খুব কম, ভুল মানুষই করে। আমি জানি না কি এমন ভুল করেছে মেয়েটা, যার দরুন এত বড় শাস্তি দিচ্ছ। জানো বাবু, আমার যখন বিয়ের হয় তখন আমার বয়স ছিল 23 আর তোমার বাবার 35। উনি আমাকে নিজ হাতে সামলে নিয়েছিল। তুমি হওয়ার পর শরীর একেবারে ভেঙে গিয়েছিল। কত রাত আমার সাথে না ঘুমিয়ে কাটিয়েছে তোমার বাবা। আমি সেই ঋণ কখনো শোধ করতে পারবো না। সাধারণত বাচ্চারা 2-3 বছর জ্বালাবে। এই সময়টা মেয়েদের অনেক কষ্টে সামলাতে হয়। মাথার উপরে একটা বটবৃক্ষ লাগে। আমার যেমন তোমার বাবা ছিল। তুমি কি কারো বটবৃক্ষ হতে পারছো বাবু? তোমার বয়স 38 বছর আর দিয়ার মাত্র 22। তোমার বিয়ে যদি ওর বয়সে হতো, তোমার ঠিক বড় একটা মেয়ে থাকতো। আজ সে যার গালে চরের দাগ দেখে তুমি বাড়ি মাথায় তুললে। মেয়ের কষ্ট সহ্য হলো না তোমার। তবে দিয়া কি কোনো বাবার মেয়ে নয়? বাবা নেই বলে ওকে কষ্ট সহ্য করতে হবে। গত 2 বছরে একবার জিজ্ঞাসা করেছো মেয়েটা ভালো আছে কিনা, খাওয়া দাওয়া করে কিনা? ওর প্রেগনেন্সির সময় তোমাকে ওর বড্ড প্রয়োজন ছিল, অথচ পাইনি। তুমি বুঝতেও পারছো না ছোট্ট মেয়েটা হেসে খেলে পার করা বয়সে ওর কোলে জীবন্ত একটা বাচ্চা। সংসার কি বুঝে ওঠার আগেই মা, স্ত্রী, ছেলের বউ হয়ে গিয়েছে। মেয়েটাকে একটু বুঝে নিও। আমি শেহজাকে নিয়ে যাচ্ছি, ফিডিং করাতে হবে। এত বড় বেডরুমের প্রয়োজন নেই তোমার। যদি সেখানে রাজ করার মতো রানী না থাকে, তোমার কি কখনো মনে হয়নি রুমটা খালি?
শাহাদের মা প্রশ্ন ছুড়ে দিয়ে চলে গেল। নীরবতা পালন করে রইল। এসব প্রশ্নের কোনো উত্তর নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ভোর 6টা। এখন আর ঘুম হবে না। উঠে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে ওয়াশরুমে গিয়ে অজু করে আসে। সালাত আদায় করে জগিং স্যুট পরে বের হলো। প্রকৃতি যদি অশান্ত মনকে শান্ত করতে পারে, যদি পার ভাঙা নদীর একটি গতিপথ হতো, একেবারে বিলীন হবে, নতুবা নতুন জায়গা নতুন পলিমাটি জেগে উঠবে। আগের মতো সেই নদী আর থাকবে না। প্রাতঃকালীন ব্যায়াম সেরে রুমের পাশে নিজের ব্যক্তিগত জিমে গিয়ে কয়েকটা পুশ আপ দিল এবং ট্রেডমিলে কিছুক্ষণ এক্সারসাইজ করলো। রুমে এসে সাদা পাঞ্জাবিতে নিজেকে পুনরায় সাজিয়ে নিল। ডাইনিংয়ে সবাই খেতে বসেছে। শাহাদ এখন সবজি মুখে দিয়েই মুখ কুচকে গিলে নিল। শরবত মুখে দিতেই চিনির পরিমাণ অনেক বেশি। ডিম মুখে দিতেই কুসুম একেবারে কাঁচা রেখে দিয়েছে, সিদ্ধ হয়নি। শাহাদ চুপচাপ বসে আছে, কিছুই বলছে না। শেফালি মুখে দিতেই বলল, আজকের খাবার এমন অদ্ভুত কেন? মহারানী কি তরকারি রাঁধতেও ভুলে গেল? শিফা রেগেই উত্তর করল, আব্বু সরি, মাফ করবেন জোরে কথা বলার জন্য। বড় ভাবির জ্বর 103-এর উপরে। বেচারি সকাল থেকে বমি করছে। আম্মু, আমি অনেক কষ্টে মাথায় পানি দিয়েছি, চোখ অবধি মেলতে পারছে না। তুমি এত অকৃতজ্ঞ কেন আপা? ভাবির সাথে সব সময় এমন করো। আজাইরা বসে অন্ন ধ্বংস না করে মাঝে মাঝে তো রান্নাঘরেও যেতে পারো। শেফালি চেতে উঠে বলল, যত বড় মুখ নয় তত বড় কথা। আমার বাপের অন্ন আমি ধ্বংস করছি, তোর কি? তুই ইদানিং বেশি ভাবি ভাবি করছিস না? শাহাদ চেয়ার ছেড়ে উঠে গেল। শেফালি আর শিফা দুজনের দিকে তাকিয়ে হুঙ্কার ছেড়ে বলল, এটি প্রথম এবং এটি শেষ। পরবর্তীতে আমি খাবার টেবিলে যদি এভাবে ঝগড়া করতে দেখেছি, এই বাড়িতে ডাইনিং টেবিলের এক্সিস্টেন্সে রাখবো না আমি। সকালবেলা ধমক খেয়ে প্রতিটি প্রাণী নীরব। রায়হান সাহেব খুব খুশি হলেন। শেফালি বড্ড বাঁড় বেড়েছে। উনি সন্তানদের বকা দেওয়া পছন্দ করেন না, তাই নিজেকে সংযত রাখেন। এর মাঝে গুটি গুটি পায়ে রুম থেকে বেরিয়ে এলো দিয়া। সুলতানা কবির উঠে গিয়ে ধরতে ধরতে বলল, আজ উঠে গেলে কেন মা? আমি তোমার রুমে নাস্তা নিয়ে আসতাম। দুর্বল গলায় ধীর স্বরে বলল, আমি ঠিক আছি আম্মু, সবার নাস্তা শেষ। আমাকে একটু আগে জাগাতেন, আমি তো কিছু বানাতেও পারলাম না। শাহাদ একবার আর চোখে তাকিয়ে দেখল, এক রাতেই এত পরিবর্তন। চোখ মুখ সব ফুলে গিয়েছে, শরীরের প্রাণের সঞ্চার নেই বললেই চলে। কিসের জন্য এমন করছে? জ্বর হয়েছে, ডক্টর দেখাবে তা না করে ঘরে বসে আছে কেন? দিয়া লক্ষ্য করলো টেবিলের খাবারগুলো কেমন যেন এলোমেলো হয়ে আছে। একটু এগিয়ে আসে, দেখতে পেল কেউ কিছুই খায়নি। এখন ছুটা কাজের বুয়া আর আফিয়া খালা মিলে রেঁধেছে। শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আম্মু আব্বু, আপনাদের তো ঔষধ আছে, বসুন আপনারা, 10 মিনিটের মধ্যে আমি কিছু বানিয়ে নিয়ে আসছি। রায়হান সাহেব বললেন, ব্যস্ত হয়ে না তো মা, তুমি খেয়ে নাও। সুলতানা দিয়াকে কিছু বানিয়ে ওষুধ খাইয়ে দাও। ওর জ্বর কমেছে কিনা দেখো, না কমলে ডাক্তার কাছে নিয়ে যাও। সুলতানা গায়ে হাত দিয়ে দেখল গায়ে এখনো জ্বর। শাহাদ মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, আমি গাড়ি পাঠিয়ে দিব, নিয়ে যাবেন ডাক্তারের কাছে। কথা শেষ করেই বেরিয়ে গেল শাহাদ। গাড়ি পাঠাবে বলল, দিয়া কি ঠিক শুনল? নিজের গাড়িটা কারোর জন্য প্রযোজ্য নয়। মেরুন রঙা ছাদ খোলা গাড়িটাতে বসা সুলতানা এবং রায়হান সাহেব ছাড়া এই বাড়ির কোনো প্রাণীর নসিব হয়নি। এখন মানুষটা দিয়ার জন্য গাড়ি পাঠাবে বলল। এই কেয়ারটুকু টান ছিল নাকি দয়া? বিকেলে ডক্টর দেখে এসেছে। ডক্টর জানিয়েছে ভাইরাল ফিভার, ঠান্ডা লাগানোর ফলে এসব হয়েছে। শাহেজাকেও মেডিসিন দিয়েছে। মায়ের অসুস্থতা বাচ্চা মেয়েটার উপর প্রভাব ফেলবে, এইটাই স্বাভাবিক। বাড়িতে অনুষ্ঠান। রায়হান সাহেবের ছোট বোন আসছে নেদারল্যান্ড থেকে। তিনি ছেলেকে বিয়ে করাতে চান বাংলাদেশে। মেয়ে দেখেছেন, মেয়ের পরিবার বাংলাদেশে থাকে। বিয়ে আগামী সপ্তাহে। রায়হান সাহেব চাচ্ছেন বোনের ছেলের বিয়ে এই বাসা থেকেই দিতে। বোনের এই কুল সেই কুলের মধ্যে অভিভাবক এখন রায়হান সাহেবই আছেন। শাহাদ গিয়েছে রিসিভ করে নিয়ে আসতে। কলিং বেল বেজে উঠল। শিফা গিয়ে দরজা খুলে দিল। ফুফু মঞ্জিলা, ওনার ছেলে নিশাত এবং মেয়ে নিশি এসেছে। রুমে ঢুকতেই সবাই অভ্যর্থনা জানালো। পেছনে শাহাদও আছে। সোফায় বসে সকলে কুশল বিনিময় করছে। মঞ্জিলা দিয়ার খোঁজ করে বলল, ভাবি
বড় বউ কই? বিয়ের সময়ও তো আমি আসতে পারলাম না। শিফা, তোর বড় ভাবিকে ডেকে আন। আসলে মঞ্জিলা বউয়ের জ্বর, অসুস্থ মেয়েটা। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।